রান অফের রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা টোটাল ডিসচার্জ বা টোটাল রান অফ ইল্ড যেটাকে বলে অ্যানুয়াল ইল্ড, এটা বের করার জন্য তিনটা মেথড আছে না? ফার্স্ট মেথডটা ছিল কি রিগ্রেশন মেথড। সো রিগ্রেশন একটা ইকুয়েশন দিয়ে এবং রিগ্রেশন কনস্ট্যান্টস গুলো আমরা বের করে এই ইকুয়েশনটা এস্টাবলিশ করতে পারবো। আর আর পিয়ারসন কোরিলেশনটা ভ্যালুটা থেকে আমরা বলতে পারবো যে রান অফ আর প্রেসিপিটেশন এই দুইটার কিরকম রিলেশনশিপ, ঠিক আছে, ওই ক্যাচমেন্টটার জন্য। সেকেন্ড মেথডটা হলো এম্পিরিক্যাল ইকুয়েশন। সো রিগ্রেশন মেথড আমরা অনলি ইউজ করতে পারবো when the catchment area is about 130 কিলোমিটার স্কোয়ার। উত্তরপ্রদেশ ইন্ডিয়াতে একটা ইকুয়েশন তোমার স্ট্যাবলিশ করা হয়েছে, এটা মোটামুটি হিলি ড্রাই এরিয়ার জন্য খুবই প্রযোজ্য। এবং আমাদের কাছে যদি তেমন কোনো আর কোনো ডেটা না থাকে ওই ক্যাচমেন্টের, আমরা রেইনফল রান অফ রিলেশনশিপটা বের করার জন্য বা ওই ক্যাচমেন্ট থেকে কি পরিমাণ রান অফ হবে সেটা বের করার জন্য আমরা এই এম্পিরিক্যাল ইকুয়েশনটা বের করি, ঠিক আছে। সে ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে বারিন এরিয়াতে তোমাকে একটা সে ফর এক্সাম্পল রোড নেটওয়ার্ক তোমার তৈরি করতে হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তো রোড নেটওয়ার্ক ডেভেলপ করলে ওই এরিয়াতে তোমার কি পরিমাণ ওয়াটার মানে রেইনফল হিসেবে আসতেছে, ওই পুরো টেরেইনটা ওই পুরো এরিয়াটা কি পরিমাণ ওয়াটার রিসিভ করে অ্যাজ রেইনফল, ওটা তো তোমার জানতে হবে। বিকজ তুমি যখন রোড তৈরি করবা, রাস্তা তৈরি করবা, তুমি তো একটা ন্যাচারাল ওই রাস্তাটার ওই এরিয়াটার ন্যাচারাল যে ড্রেনেজ প্যাটার্ন যেখান দিয়ে ওয়াটারটা ড্রেইনড হতো, স্লোপ ডাউনওয়ার্ড স্লোপটা তো তুমি নষ্ট করতেছো, চেঞ্জ করতেছো, তাই না? বিকজ ইউ আর ডেভেলপিং দ্যাট ল্যান্ড। সো ওইটার জন্য তোমার রান অফ ভলিউমটা বের করতে হবে, এবং এই রান অফ ভলিউম দিয়ে আমরা পরে হাইড্রোগ্রাফ বের করা শিখবো, ঠিক আছে। কিন্তু রান অফ ভলিউমটা বের করার জন্য আমরা এই ফার্স্ট দেখলাম হলো গিয়ে রিগ্রেশন মেথড, তারপরে এম্পিরিক্যাল ইকুয়েশন। এই এম্পিরিক্যাল ইকুয়েশনটা R equals to KB times P. P, as I said, is the precipitation and capital R is the runoff. KB টা কি? KB হলো Barlow's constant, constant by Barlow, ঠিক আছে। B হলো সাফিক্সটা। সো এই Barlow runoff coefficient টা is the KB is represented as a percentage. এখন এই টেবিলটা দিয়ে দেওয়া হবে, এটা মুখস্থ করার কোনো কিছু নাই, কিন্তু এই টেবিলটা থেকে তোমাদের কিছু জিনিস কনক্লুড করতে হবে, জানতে পারতে হবে। তোমরা যদি দেখো ফার্স্টে ডেসক্রিপশন অফ ক্যাচমেন্ট এ বি সি ডি ই, পাঁচটা টাইপ অফ ক্লাস অফ ক্যাচমেন্ট আছে এবং তিনটা সিজন আছে। সিজন ওয়ানটা কি? লাইট রেইন, নো হেভি ডাউনপোর। তার মানে কি? এটা হলো ড্রাই পিরিয়ডের সিজন, যেরকম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের লাইট টু নো রেইন হয়। সিজন টুটা কি? অ্যাভারেজ অর ভ্যারিং রেইনফল, নো কন্টিনিউয়াস ডাউনপোর। প্রি মনসুন, প্রি মনসুন মার্চ এপ্রিল, এই সময়টাতে আমাদের স্ট্যাগার্ড রেইনফল হয়, কন্টিনিউয়াস কিন্তু হয় না। কালবৈশাখী হলো নরওয়েস্টার যেটাকে বলে, একটা দুইটা ইভেন্ট বাস, দ্যাটস ইট, ঠিক আছে, কনস্ট্যান্ট সেরকম রেইনফল হয় না। সিজন 3 ইজ দ্য মনসুন পিরিয়ড, কন্টিনিউয়াস ডাউনপোর। সো সিজন 1, 2, 3, এবং এখানে পাঁচটা ক্লাসিফিকেশন অফ ক্যাচমেন্ট দেখো, এ বি সি ডি ই, ডেসক্রিপশনটাও দিয়ে দেওয়া আছে। ডেসক্রিপশনটা কিরকম? ফ্ল্যাট এ, ক্লাস এ হলো গিয়ে ফ্ল্যাট কাল্টিভেটেড অ্যান্ড অ্যাবজর্বেন্ট সয়েলস। তার মানে এখানে তোমার সয়েলটা ভীষণ অ্যাবজর্বেন্ট, ওখানে পানি পড়লেই পারমিয়েবিলিটি হাই, অ্যাবজর্ব করে। ফ্ল্যাট, তুমি এখানে দেখো ক্লাস এটা হলো অ্যাবজর্বেন্ট, আর ই আস্তে আস্তে ডিফারেন্ট হচ্ছে অ্যালং এনি সিজন। এই কলামটা সিজন 1 যদি দেখো, উপর থেকে নিচ পর্যন্ত তোমার কিন্তু কেবিটা বাড়ছে। কেবিটা কি? কনস্ট্যান্ট, বার্লোস কনস্ট্যান্ট। কেবি বাড়লে কি হবে? প্রেসিপিটেশন যত হবে রান অফ তত হবে, ঠিক আছে। এবং অবভিয়াসলি সিজন 1 হলো কি কম রেইনফল, সিজন 3 হলো হাইয়েস্ট রেইনফল। সিজন 3 তে সবগুলারই কনস্ট্যান্ট ভ্যালু সিজন 1 এর থেকে বেশি,
দেখতে পাচ্ছ? বেশি না কম? বেশি ম্যাডাম। বেশি। এখন ক্লাস এ থেকে ক্লাস ই, উপর থেকে নিচ পর্যন্ত যে কোনো সিজনের জন্য কেবিটা কি বাড়ছে না কমছে? ইউনিফর্মলি কিন্তু বাড়তেছে, তাই না? ক্লাস এ, ফ্ল্যাট কাল্টিভেটেড অ্যান্ড অ্যাবজর্বেন্ট সয়েলস, এখানে কেবিটা কম, 7। ফ্ল্যাট পার্শিয়ালি কাল্টিভেটেড অ্যান্ড স্টিফ সয়েল, স্টিফ সয়েল মানে কি? স্টিফ সয়েল হলো ওইটা ক্লে টাইপের সয়েল বা সিল্টি সয়েল, যেটা অ্যাবজর্বেন্ট না, পারমিয়েবল না। পারমিয়েবল কোনগুলো? স্যান্ড, গ্র্যাভেল, এগুলো বেশি পারমিয়েবল। সো এটা আরেকটু বেশি, কারণ স্টিফ সয়েল, এটা যদি তোমার পার্কুলেশন না হয়, ইনফিল্ট্রেশন না হয়, তাহলে কি মাটির ভিতরে পানি না ঢুকলে সারফেস ভলিউম, রান অফ ভলিউমটা বেশি হবে না? এর জন্য স্টিফ সয়েলের রান অফ ভলিউমটা কিন্তু একটু বেশি। অ্যাভারেজ ক্যাচমেন্টে একটা অ্যাভারেজ ভ্যালু আছে। হিলস অ্যান্ড প্লেনস উইথ লিটল কাল্টিভেশন, সো লিটল, যেখানে কাল্টিভেশন কম থাকবে সেখানে সব সময় সারফেস রান অফ এর ভ্যালু বেশি হবে। যদি প্লান্টেশন থাকে, কাল্টিভেশন থাকে, প্লান্টেশন গাছপালা থাকে, সেখানে রুটের কারণে রান অফ, যে ওয়াটারটা প্রেসিপিটেটেড হবে, রেইনফলটা কিছুটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর যদি গাছপালা না থাকে সেখানে অলওয়েজ তোমার মাটির ভিতরে পানি কম ঢুকবে এবং মাটির উপর দিয়ে সারফেস রান অফ ভলিউমটা বেশি হবে। এবং ভেরি হিলি স্টিপ অ্যান্ড হার্ডলি এনি কাল্টিভেশন, ক্লাস ই ক্যাচমেন্ট, এখানে সবচেয়ে বেশি, কারণ স্লোপ আছে। স্লোপ থাকতে গ্র্যাভিটির একটা পুল থাকবে, এই মোমেন্টামে সারফেস রান অফ ভলিউমটা বেশি থাকবে। এবং তোমার স্টিপ মানে স্লোপ, হিলি, হার্ডলি এনি কাল্টিভেশন, কোনো কাল্টিভেশন নাই, আনভেজিটেটেড। তার মানে এখানে কি ইনফিল্ট্রেশন বেশি হবে না সারফেস রান অফ বেশি হবে? হ্যাঁ, তোমরা কি লগ ম্যাম ইন? লাস্ট কথাটা শুনতে পাইনি, আমার আরেকবার একটু কথা কি বলতে পারেন? ক্লিয়ার? কারণ আমার এখানে ইন্টারনেট ফ্লাকচুয়েট করছে। আমি জানতে চাচ্ছি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম, ম্যাম এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? এতক্ষণ কি ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে? শোনা গিয়েছে ম্যাডাম, লাস্ট কথাটা একটু আরেকবার বললে? আচ্ছা, আচ্ছা, আমার কথা যদি ফ্লাকচুয়েট করে বা ওয়েভি মনে হয় আমাকে প্লিজ আমাকে নোটিফাই করবা, ঠিক আছে? আজকে আম, আমার, আমি ডেটা দিয়ে ঢুকেছি, আমার ইন্টারনেটটা আমি জানি না, উম, এই এরিয়াতে পাচ্ছে না, ঠিক আছে? মানে আমার ওয়াইফাই কাজ করছে না। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, কে বি, যেটা বার্লোস কনস্ট্যান্ট, এটার একটা ফিজিক্যাল মিনিং নিজের মধ্যে, মাথার মধ্যে ঢুকাও তোমরা, ঠিক আছে? মানে এটা লিটারাল মিনিং চাইতে অ্যাকচুয়ালি এটা ফিল করো হোয়াট ইট রিপ্রেজেন্টস। দেখো ইকুয়েশনটা, আর হোয়াট ডাজ আর রিপ্রেজেন্ট? ক্যাপিটাল আর, সারফেস রান অফ, রাইট? সারফেস রান অফ রিলেটেড টু পি বাই দিস কনস্ট্যান্ট কে বি। সো কেবি অ্যাকচুয়ালি তোমার এই রান অফ আর প্রেসিপিটেশন, এই দুটাকে রিলেট করছে। এই কেবি ভ্যালুটাই, ভ্যালুগুলা কি হবে, এই ভ্যালুটা বের করার জন্য আমরা এই টেবিলটা ইউজ করব, টেবিল 5.1, ঠিক আছে? সো এই টেবিলটা দেখো তিনটা সিজনে ভাগ করা, সিজন 1, 2, 3, আর ডিফারেন্ট টাইপ অফ ক্যাচমেন্ট, ক্লাস এ থেকে ক্লাস ই পর্যন্ত 5টা ক্লাসিফিকেশন এটাকে ক্লাসিফাই করা হয়েছে ক্যাচমেন্ট গুলাকে। লাস্টেরটা আমি যেটা বলছিলাম, ক্লাস ই টাইপের ক্যাচমেন্টটা কি? ভেরি হিলি, স্টিপ অ্যান্ড হার্ডলি এনি কাল্টিভেশন। কাল্টিভেশন মানে কি? সয়েল সারফেসের উপরে কোনো প্লান্টেশন যদি থাকে, গাছপালা যদি থাকে, গাছপালার সাথে কি থাকে? ওটার শেকড় বাকড় থাকবে। যখনই প্লান্টেশন হবে, যখনই তোমার ওখানে গাছপালা থাকবে, রুটস থাকবে, ওইখানে ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন আমরা এখনো পড়ি নাই, বাট ইনফিল্ট্রেশন হলো কি, যখন বৃষ্টি পড়ে মাটির উপরে,
কিছুটা ওয়াটার গাছগুলো অ্যাবজর্ব করে, তাই না? রুট রুট সিস্টেমের মধ্যে অ্যাবজর্বড হয়ে থাকে। তার মানে ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন হলো কি তোমার মাটির নিচে যতটুকু ওয়াটার পেনেট্রেট করে সেটা হলো ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন যত বেশি হবে মাটির উপর দিয়ে সারফেস রান অফ তত কম হবে। আমরা কি এই কনসেপ্টটাতে ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাডাম। যে ইনফিল্ট্রেশন যদি আমার বাড়ে ফর হোয়াট এভার দ্য রিজন ইজ, তাহলে আমার সারফেস রান অফটা কমবে। যেটা আমরা বলছিলাম যে যে কোনো একটা পার্কিং লট, সিমেন্টেড পেভড এরিয়া, সেইখানে বৃষ্টি হলে যদি ড্রেনেজ কাজ না করে পানিটা জমতে থাকবে বেশি, তাই না? সারফেস রান অফ বেশি হবে। ইন দ্য সেম টাইম সেম অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশনের জন্য, রেইনফলের জন্য তোমার সে একটা ফিল্ডে যেখানে আর্দেন, ধরো বুয়েট মাঠে আর্দেন ফিল্ড, সেখানে অলওয়েজ কি হবে? ইনফিল্ট্রেশন বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। রাইট, বেশি হবে। ইনফিল্ট্রেশন বেশি হওয়ার কারণে ওইখান থেকে কি আমরা সারফেস রান অফ বেশি পাবো না কম পাবো? সে বুয়েট ফিল্ডের কথা যদি আমি চিন্তা করি, কম পাবো। কম। রাইট, কম পাবো। সো আমাদের এই টেবিলটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে এই সারফেসটা কতটা ইনফিল্ট্রেট করে বা না করে। সে ধরো ক্লাস ইটা যদি তুমি পড়ো, ভেরি হিলি, স্টিপ, স্টিপ মানে কি স্লোপ আছে এটার একটা, অ্যান্ড হার্ডলি এনি কাল্টিভেশন, তার মানে ওখানে কোনো গাছপালা নাই। তাহলে ওইখানে যদি তোমার বৃষ্টিপাত হয়, রেইনফল হয়, এইখানের ভ্যালুটা স্লোপের কারণে এবং নো কাল্টিভেশন থাকার কারণে, কোনো কাল্টিভেশন না থাকার কারণে কেবির ভ্যালু দেখো সবচেয়ে হাই ক্লাস ইতে, প্রত্যেকটা সিজনে সবচেয়ে হাইয়েস্ট না? সো তোমাদের এই কেবির ভ্যালুটা সিজন ওয়াইজ কেন চেঞ্জ হয় এবং এই ক্লাস ওয়াইজ এ বি, এ থেকে ই কেন চেঞ্জ হয় কেবির ভ্যালুটা, এটা ইন্টারপ্রেট করতে পারতে হবে। ঠিক আছে? টেবিলটার এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো মুখস্থ করতে হবে না, বাট ইউ নিড টু হ্যাভ দ্য রিজনিং কেন কেবি কনস্ট্যান্ট, বার্লোস কনস্ট্যান্ট, এইটা কেন চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে। সো এই টেবিলটা টেক অ্যানাদার গুড লুক। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্ক মি। ওকে, কোনো কোয়েশ্চেন নাই আই গেস। সো দেখো আমরা যদি নেক্সট যাই, এটা গেল বার্লোস বা এম্পিরিক্যাল ইকুয়েশনস। নেক্সট যেটা মোস্ট কমনলি ইউজড, যে কোনো ক্যাচমেন্টের জন্য আমরা ইউজ করতে পারবো রিগ্রেশন মেথড, যেটা আমরা গতকাল দেখেছি, ফার্স্ট মেথড টু এস্টিমেট দ্য রান অফ ভলিউম। ওইটা আমরা শুধু ইউজ করতে পারবো যদি তোমার ক্যাচমেন্টের সাইজ 130 কিলোমিটার স্কোয়ারের অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি ওই সাইজ হয় বা ওর চেয়ে ছোট হয়। মিড সাইজ মানে আন্ডার 500 কিলোমিটার স্কোয়ার যদি হয়, আমরা এম্পিরিক্যাল ফর্মুলা ইউজ করতে পারি, বাট এম্পিরিক্যাল ফর্মুলা গিভস আ ভেরি রাফ এস্টিমেট। আমরা যে কোনো বিগ ভলিউমের যে কোনো অফিসিয়াল যদি কোনো ডিজাইন আমরা করি, তখন আমরা রেশনাল মেথডটা মোস্ট কমনলি ইউজড কি করার জন্য? টু এস্টিমেট দ্য রান অফ ভলিউম ফ্রম দ্যাট ক্যাচমেন্ট। আমরা এখানে যারা আছি, তোমরা কি সবাই ক্যাচমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? বুঝছো? জি ম্যাডাম। বুঝতে পারছো না ক্যাচমেন্টের কনসেপ্টটা? আমি যদি তোমার এরকম একটা ক্যাচমেন্ট মনে করি, ঠিক আছে, এইটা এইটা হলো কি আমার আউটলেট, সে ফর এক্সাম্পল দিস ইজ দ্য আউটলেট, এটা ও, ঠিক আছে, এইটা হলো কি ডাউনওয়ার্ড স্লোপ। এই আউটলেটের দিকে হলো কি ডাউনওয়ার্ড স্লোপ, স্লোপটা আস্তে আস্তে এদিকে কমছে।
তার মানে এই পুরো জায়গাটার উপরে যে কোনো জায়গায় আমার প্রেসিপিটেশন পড়ুক, এনি পয়েন্ট, এই প্রত্যেকটা যে কোনো পয়েন্টে আমার প্রেসিপিটেশন পড়ুক, যদি এই আউটলেটটা দিয়ে পানিটা ড্রেইনড হয়ে যায়, তখন এই যতটুকু এরিয়ার ওয়াটার এই আউটলেটটা ড্রেইন করবে, অতটুকু এরিয়াটাকে আমি বলবো ক্যাচমেন্ট। ঠিক আছে? সো এই রেশনাল মেথডে একটা কনসেপ্ট আছে টিসি। টি, আমি যে অ্যানোটেট করছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। সো টিসি হলো টাইম অফ কনসেন্ট্রেশন। It is the time that a water droplet takes to travel to the outlet from the farthest point in the catchment. তার মানে এই ক্যাচমেন্টের ফার্থেস্ট পয়েন্ট, মানে এই পয়েন্টটা যদি আমি বলি যে সবচেয়ে দূরে, আউটলেট থেকে সবচেয়ে দূরের একটা পয়েন্ট, এই ফার্থেস্ট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত একটা ওয়াটার ড্রপলেট ট্রাভেল করতে যতটুকু টাইম লাগে, সেই টাইমটাকে আমরা বলি টাইম অফ কনসেন্ট্রেশন অর টিসি। এই টিসিটা কি হিসেবে কিসে ইউজ হবে আমরা দেখছি। ওকে, সো রেশনাল মেথড, এটা তোমার Okay, rational method is used to estimate the magnitude of peak runoff. So peak runoff ওটাকে আমরা বলি QP, ঠিক আছে? And time of concentration তো I just explained time of concentration কি, যে একটা ওয়াটার ড্রপলেটের এই ক্যাচমেন্ট এরিয়া থেকে ফার্থেস্ট পয়েন্ট ইন দ্য ক্যাচমেন্ট এরিয়া, এই পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত ট্রাভেল করতে যতটুকু টাইম লাগে সেটাই হলো কি আমার টিসি। এখন কিউপিটা কি? দ্য পিক ভ্যালু অফ রান অফ, মানে এই আউটলেট পয়েন্টে তোমার রান অফ ভলিউমটা কখন পিক করবে, এবং এই রান অফ ভলিউমটা পিক করে যে এটার একটা গ্রাফ আছে। সেই গ্রাফটা কিরকম এটা আমরা পরে আরো দেখব। এই গ্রাফটা হলো কি এরকম, আমরা যদি রান অফ ডিসচার্জ কিউ ভার্সেস টাইম, এই আউটলেটটা, এই যে তোমার আউটলেট, এই আউটলেট এই পয়েন্টে আউটলেট দিয়ে যে একটা ডিসচার্জ মিটার যদি আমি এখানে বসাই, ডিসচার্জ মিটার যেটা ইউজ করেছিল তোমরা ওপেন চ্যানেল ফ্লো সেশনালে, ব্লু কালারের প্রত্যেকটা ফ্লুমের সাথে লাগানো থাকতো, একটা যদি আমি ডিসচার্জ মিটার এখানে ইনস্টল করি এবং ওই ডিসচার্জ মিটারের যদি ডিসচার্জটা মেজার করি এবং টাইমটা মেজার করি, ধরো এই মুহূর্তে রেইনফল শুরু হলো, বৃষ্টিপাত শুরু হলো, তখন থেকে আমি ডিসচার্জটা মেজার করা শুরু করলাম। সো এটা এরকম করে পিক করে, আবার আস্তে আস্তে এভাবে করে ফল করে। সো এই পিক করে যেই মুহূর্তে, যে পিক ডিসচার্জটা, এই পিক ডিসচার্জটাকেই বলা হয় কিউ সাফিক্স পি, এটাকে বলে কিউপি। আর এইটার করেসপন্ডিং যেই টাইমটা, যেই টাইমে যে তোমার পিক ডিসচার্জটা হয় সেটাকে বলা হয় টিসি। ওকে, সো দ্যাটস টিসি। এখন এই টিসির পরে, টিসিটা কি ছিল? টাইম অফ কনসেন্ট্রেশন, তাই না? টাইম অফ কনসেন্ট্রেশন রিচ করার পরেও যদি তোমার স্টর্ম বা রেইনফলটা কন্টিনিউ করতে থাকে, তারপরে তখন ডিসচার্জ আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট একটা ক্যাচমেন্টের। যে কোনো ক্যাচমেন্ট হোক, যত বড় ক্যাচমেন্ট হোক, যত ছোট ক্যাচমেন্টই হোক, তোমার বৃষ্টিপাতের, তোমার রেইনফল স্টার্ট হওয়ার সাথে সাথে, যে কোনো রেইনফল ইভেন্টকে আমরা বলি স্টর্ম ইভেন্ট, রেইনফল স্টার্ট হওয়ার সাথে সাথে তোমার ডিসচার্জ বাড়তে থাকবে, একটা পয়েন্টে এসে এটা ডিসচার্জটা পিক ভ্যালু রিচ করবে, তারপর রেইনফলটা কন্টিনিউ যত করতে থাকবে, টাইম যত যেতে থাকবে, রেইনফল ডিসচার্জ ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। So this is the typical nature of discharge at any catchment for any storm event, for any rainfall event. And this is the rational method. QP equals to CIA. C টা কি? C is the coefficient of runoff and A equals to
A is the area of catchment and I is the intensity of rainfall. এই ইন্টেন্সিটি জিনিসটা কি? আমরা ইউজুয়ালি রেইনফল যখন মেজার করি, রেইনফলের ইউনিট কি হয়? এনি আইডিয়া? ম্যাম এটা হাইট হয়। মিলিমিটার বা এরকম সেন্টিমিটার। মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ, সবচেয়ে মোস্টলি কমন হলো মিলিমিটারে, ঠিক আছে? সো এই রেইনফল আমরা রিপ্রেজেন্ট করি একটা হাইটে। এই রেইনফলটা আমরা যদি কতক্ষণ ধরে হয়েছে, রেইনফল পার ইউনিট টাইম রিপ্রেজেন্ট করি, দ্যাটস দ্য ইন্টেন্সিটি। তার মানে আমার 5 ঘন্টা ধরে যদি তোমার 100 মিলিমিটার 100 মিলিমিটার রেইনফল হয় and the duration of rainfall even is 5 hours, তাহলে আমার ইন্টেন্সিটি কি হবে? 20 মিলিমিটার পার আওয়ার। 20 মিলিমিটার পার আওয়ার, ঠিক আছে? সো ইন্টেন্সিটি আর কিছুই না, ইন্টেন্সিটি অফ রেইনফল ইজ রেইনফল পার ইউনিট টাইম। রান অফ কোফিশিয়েন্ট অ্যাজ ইউজুয়াল আগেরটার মতনই, বার্লোস কনস্ট্যান্টের মতনই, এই রান অফ কোফিশিয়েন্ট হলো ইজ দ্য রেশিও অফ টোটাল রান অফ ভলিউম টু টোটাল রেইনফল ভলিউম, ঠিক আছে? এবং ক্লে সয়েলে যেহেতু তোমার কি হয়, ক্লে সয়েলে কি পারমিয়েবিলিটি বেশি নাকি কম? কম। কম। তার মানে কি ক্লে সয়েলের ভিতর দিয়ে কি ইনফিলট্রেট করতে পারবে ইজিলি নাকি পারবে না? পারবে না, সেজন্য হায়ার সি। সেজন্য হায়ার সি। অ্যান্ড স্যান্ডি সয়েলে যেহেতু পারমিয়েবিলিটি বেশি এবং ইনফিলট্রেট করতে পারবে তাড়াতাড়ি, এর জন্য তোমার লোয়ার সি। সি মানে কি? সি ইজ দ্য রেইনফল, ইজ দ্য রেশিও অফ রান অফ ভলিউম টু টোটাল রেইনফল ভলিউম। তার মানে যদি লোয়ার সি থাকে তার মানে কি রান অফ ভলিউমটাও কম। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? এনি কোয়েশ্চেন? দেখো এখানে সয়েল টাইপের উপরে সিটা ডিপেন্ড করছে। সি হলো গিয়ে তোমার রান অফ কোফিশিয়েন্ট। স্লোপ অফ ক্যাচমেন্ট একই জিনিস, যত স্লোপ বেশি হবে সি তত বেশি হবে, যেহেতু রান অফ ভলিউম বেশি হবে। ফ্ল্যাট স্লোপে লোয়ার সি হবে। এবং কাল্টিভেশন, আনকাল্টিভেটেড সয়েল থাকলে হায়ার সি হবে, কাল্টিভেটেড সয়েল থাকলে লোয়ার সি হবে। এবং ভেজিটেটিভ কভার যদি কোনো ভেজিটেটিভ কভার না থাকে, নো ভেজিটেটিভ কভার, তাহলে হায়ার সি, আর ভেজিটেটিভ কভার থাকলে লোয়ার সি। এখানে একটা কোয়েশ্চেন অনেকেই করে যে কাল্টিভেশন এন্ড ভেজিটেটিভ কভারের মধ্যে ডিফারেন্সটা কি? কেউ বলতে পারবা? ভেজিটেটিভ বলতে যেটা ন্যাচারালি, আর কাল্টিভেটিভ বলতে যেটা ম্যানমেড, এরকম কিছু। রাইট, আমরা যেটা ইরিগেশন করি, ধরো রাইস ফিল্ড, সেটা কাল্টিভেশন, তাই না? আমরা লাগাচ্ছি। আর যদি তোমার অনেক সময় হয় ওয়াইল্ড কিছু শাক সবজি, ওয়াইল্ড যেটা গ্রোথ হয়, ঠিক আছে, সেটা হলো গিয়ে ভেজিটেটিভ কভার। রেইনফল ইন্টেন্সিটি হলো এই ইকুয়েশনের আইটাকে হলো ইন্টেন্সিটি অফ রেইনফল। এই আই বের করার জন্য এটার সাথে আমাদের তার আগে বের করতে হবে টিসি। টিসি হলো টাইম অফ কনসেন্ট্রেশন, যেটা টিসি বের করার জন্য আমরা কমনলি ইউজ করি কার্পিচ ইকুয়েশন। কার্পিচ ইকুয়েশনটা এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? টিসি, এটা কার্পিচ ইকুয়েশন সবসময় মিনিটে এক্সপ্রেস করা হয় 0.01947 L to the power 0.77 S to the power minus 0.385. L হলো ম্যাক্সিমাম লেংথ অফ ট্রাভেল অফ ওয়াটার। এই যে ক্যাচমেন্টটা, এই ক্যাচমেন্টের ফার্দেস্ট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত লিনিয়ার লেংথ, দ্যাট ইজ ক্যাপিটাল L। আর S হলো অ্যাভারেজ স্লোপ অফ দ্য ক্যাচমেন্ট। সো এই সব জিনিস জানলে আমরা এই সিআইএ এই ইকুয়েশন দিয়ে পিক ডিসচার্জটা বের করে ফেলতে পারবো। মোস্ট কমনলি আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে একটা টুল থাকে, সেই টুলটা হলো গ্রাফ। এই গ্রাফটা থাকে ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি, আইডিএফ কার্ভ। এই আইডিএফ কার্ভটা হলো 3টা অ্যাক্সিস।
একটা অ্যাক্সিস, লেফট মোস্ট অ্যাক্সিস, এটা হলো কি প্রেসিপিটেশন ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি এক্স অ্যাক্সিসটা হলো ডিউরেশন টাইম, আর রাইট মোস্ট ওয়াই অ্যাক্সিসটা হলো রিটার্ন পিরিয়ড। এই রিটার্ন পিরিয়ডের কনসেপ্টটা আমাদের একটু বুঝতে হবে। রিটার্ন পিরিয়ডটা কি? ধরো এই বছর এপ্রিলে ঢাকা সিটিতে একদিনে 6 ঘন্টায় 230 মিলিমিটার রেইনফল হয়েছিল, এপ্রিলের 12 তারিখে খুব সম্ভবত। সো এই 230 মিলিমিটার, এটা হাই, মানে 6 ঘন্টার মধ্যে 230 মিলিমিটার ইজ আ হাই ইন্টেন্সিটি রেইনফল। এই রেইনফলটা আমাদের কত বছর পর পর আসতে পারে? এই ইন্টেন্সিটি রেইনফল 1990, আমাদের যখন সাইক্লোনের কথা বলা হয়, স্টর্ম সার্জের কথা বলা হয়, সবাই একটা রেফারেন্স তুলে, সেটা হলো গিয়ে 91 তোমার সাইক্লোন, 1991 এর ভোলা সাইক্লোন। সো 1991 এর ভোলা সাইক্লোন বা 2007 এর সিডার, এগুলা মার্কড হয়ে আছে কিসের জন্য? মার্কড হয়ে থাকার মূল কারণ হলো এইগুলো হলো গিয়ে বিগ ক্যাটাস্ট্রফিক ইভেন্ট। এই বিগ ক্যাটাস্ট্রফিক ইভেন্টগুলার, এই ম্যাগনিটিউডের ইভেন্টগুলো আমরা জানতে চাই অ্যাজ আ ইঞ্জিনিয়ার, যারা কনস্ট্রাক্ট করব, কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করব, আমরা জানতে চাই যে এরকম ম্যাগনিটিউডের এক্সট্রিম ইভেন্ট আবার কবে হতে পারে। ঠিক আছে? সো এটার মধ্যে কি ক্লাইমেট চেঞ্জের কোনো কম্পোনেন্ট আছে? যদি থাকে তাহলে এই কম্পোনেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে? This is our point of interest from an engineering or design point of view. এই গ্রাফটা তোমাদের বিভিন্ন সিটির জন্য ডেভেলপ করা থাকে, এলজিইডি এটা ডেভেলপ করে, এবং ওইটা দেখে তোমার এই ইন্টেন্সিটি আইডিএফ কার্ভ দেখে ডিজাইনটা তোমার বের করতে হয়। ঠিক আছে? সো রিটার্ন পিরিয়ড হলো গিয়ে একটা, যে কোনো স্টর্ম ইভেন্ট, যে কোনো রেইনফল, যেহেতু আমরা এখন রেইনফল নিয়ে কাজ করছি, এই রেইনফল ইভেন্টটা তোমার কত দিন পর পর আসতে পারে, কত বছর পর পর আসতে পারে, দ্যাট ইজ দ্য রিটার্ন পিরিয়ড। ঠিক আছে? সো 2 ইয়ার রিটার্ন পিরিয়ড মানে কি? ধরো 0.8 ইঞ্চ পার আওয়ার, এই একটা ইভেন্ট আমার 2 ইয়ার পর পর আসতে পারে। এইটার তোমার চান্সেস কি? এই 2 ইয়ার রিটার্ন পিরিয়ডে যদি এটা থাকে তাহলে এটার ডিউরেশন কত হবে? 100 মিনিট অর সো, এরকম টাইপের, 100 এর একটু বেশি, 110 এর মতো মিনিট ডিউরেশনের হবে। সো রিটার্ন পিরিয়ডটা আমরা, তোমার এইটা আসলে ক্যালকুলেট করা পুরাই আলাদা, আলাদা একটা ক্যালকুলেশন, যেটা তোমাদের সিলেবাসে নাই অ্যাকচুয়ালি। সো এই রিটার্ন পিরিয়ড এবং এই ইন্টেন্সিটি, এইটা বের করতে হয় তোমার জিভি, জেনারেলাইজ এক্সট্রিম ভ্যালু। এটার ক্যালকুলেশন পুরাটাই তোমার ওই ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি বইতে আছে, দেখলেই বোঝা যাবে, ভেরি সিম্পল। বাট এই আইডিএফ এর কনসেপ্টটা তোমাদের থাকতে হবে, যে আইডিএফটা কি? এটা একটা ডেভেলপ, আইডিএফ কার্ভটা ইঞ্জিনিয়ারিং একটা টুল, যেটা থেকে তোমার রিটার্ন পিরিয়ড, আমরা একটা স্টর্মের রিটার্ন পিরিয়ড বের করতে পারি। ঠিক আছে? সো 0.8 ইঞ্চ পার আওয়ার এরকম একটা স্টর্ম তোমার 2 বছর পর পর যদি আসে, সেটা ডিউরেশন হবে অ্যারাউন্ড 100 মিনিট, মানে 1 ঘন্টার একটু বেশি। আবার যদি 0.8, এটা তুমি 5 ইয়ার রিটার্ন পিরিয়ডে, 5 বছর পর পর 0.8 ইঞ্চ পার আওয়ার, তার মানে কি 1 ইঞ্চও না, এটা খুব একটা সিগনিফিকেন্ট না। আমরা ইউজুয়ালি ডিজাইন করি 100 ইয়ার রিটার্ন পিরিয়ড নিয়ে। ঠিক আছে? একটা ডিজাইন রোড নেটওয়ার্ক ইউজুয়ালি 100 ইয়ার রিটার্ন পিরিয়ডে করা হয়, ব্রিজ বা মেজর রোড নেটওয়ার্ক। ছোটখাটো কালভার্ট টালভার্ট, ছোট ব্রিজ যেগুলো লোকাল লেভেলে লোকাল গভর্নমেন্টের আন্ডারে হয়, সেগুলো তোমার অ্যারাউন্ড 50 ইয়ার্স। ডিজাইন ক্রাইটেরিয়াতে এটা উল্লেখ করে দেওয়া হয় যে কত বছরের রিটার্ন পিরিয়ড কনসিডার করে তুমি
ডিজাইনটা করবা। সো এইটার কনসেপ্টটা আসতেছে পিক ডিসচার্জটা বের করার জন্য। এই পিক ডিসচার্জের উপরে ডিপেন্ড করে এই রোড নেটওয়ার্কের ভিতরে তোমরা যে ড্রেনেজ পাইপ, আমরা ড্রেনেজ পাইপ যে ডিজাইন করব ওগুলা ডায়াগুলা কি হবে, ঠিক আছে, ডায়া হোক বা এরিয়া কি হবে, লেংথ উইথ ব্রেডথ। সো দ্যাট ইজ আইডিএফ কার্ভ। এবং এখানে লাস্টে একটা ইকুয়েশন আছে, একটা প্রবলেম আছে। দিস ইজ দ্যাট প্রবলেম, প্রবলেম 2. An urban area has a runoff coefficient of 0.3 and an area of 0.85 kilometers square. The slope of the catchment is 0.006 and the maximum length of travel of water is 950 meter. S আর L দিয়ে দেওয়া আছে, কার্পিচ ফর্মুলা দিয়ে TC বের করতে পারবা। The maximum depths of rainfall along with durations for a 25-year return period are given. তার মানে ডেপথ অফ রেইনফল দিয়ে দেওয়া আছে মিলিমিটারে এবং ডিউরেশন ইন মিনিট দেওয়া আছে। কার্পিচ ফর্মুলা ইউজ করার জন্য তোমার ডিউরেশনটা মিনিট থাকলে ভালো, যদি ডিউরেশন আওয়ারে থাকে সেটা মিনিটে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। কার্পিচ ফর্মুলা দিয়ে যে তুমি টিসি বের করবা, টাইম অফ কনসেন্ট্রেশন, সেটা মিনিটে আসবে অলওয়েজ। ওকে, সো এইখানে দেখো তোমাদের কি বের করতে হবে, এটা কি বুঝছো? Estimate the required peak flow rate, QP, তোমাদের highest discharge from that catchment. ক্যাচমেন্টের এরিয়া কি? 0.85 কিলোমিটার স্কোয়ারের একটা তোমার এরিয়া আছে, যেটা যেখানে স্লোপ দেওয়া আছে, এস দেওয়া আছে এবং ম্যাক্সিমাম লেংথ অফ ট্রাভেল দেওয়া আছে এবং রান অফ কোফিশিয়েন্ট। রান অফ কোফিশিয়েন্ট কি? সি জানো, এ জানো। কিউপির ফর্মুলাতে আইটার জন্য তোমার টিসিটা বের করতে হবে, ঠিক আছে, এবং ওই টিসিটা থেকে তোমার ইন্টেন্সিটিটা বের করতে হবে, ঠিক আছে। এখানে এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রবলেমটা আমি আরো বলবো, প্রবলেমটা আমরা দেখবো, তার আগ পর্যন্ত তোমার ইন্টেন্সিটি, ডিউরেশন কার্ভ, আইডিএফ কার্ভ বা অন্য কোনো কিছু নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? হুম, কোনো কোয়েশ্চেন না থাকলে তো তাহলে you guys should be able to solve this problem now. How about that? বের করে ফেলো তো, ক্যালকুলেট করে ফেলো। এখান থেকে টিসি কিভাবে বের করবা? টিসির জন্য কি কি লাগবে ইকুয়েশনটা দেখো। লেন্থ আর স্লোপ লাগবে। হুম, এটা হলো টিসি 0.01947। এই এই ইকুয়েশনটা থেকে, এই ইকুয়েশনটা লিখো, এই ইকুয়েশন থেকে টিসি বের করো। কত আসছে টিসি? 27.39 মিনিট। 27.4 মিনিট, ঠিক আছে। সো এই টেবিলে 27.4, 20 আর 30 মাঝখানে আছে। এইটা ইন্টারপোলেট করে আমি 27.4 মিনিটে কতটুকু ডেপথ, কতটুকু রেইনফল হয়, এটা আমি ইন্টারপোলেট করে বের করে ফেলতে পারবো না? জি ম্যাম, 47.4 আসে। 47.4 মিলিমিটার, রাইট? জি জি ম্যাম। তো 47.4 মিলিমিটার রেইনফল হচ্ছে ফর দ্য পিরিয়ড 27.4 মিনিট ধরে এই রেইনফলটা হচ্ছে, হ্যাঁ। এইটার ইন্টেন্সিটিটা বের করে ফেলো। 47.4 divided by 27.4,
আই পেয়ে গেলা। এবং যদি তুমি এটাকে আওয়ারে, মিলিমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাও তাহলে টাইমস 60 হবে। ঠিক আছে, ইউজুয়ালি আমরা আইটা মিলিমিটার পার আওয়ারে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, কার্পিজ ফর্মুলা দিয়ে মিনিটে পাবা, আর ওইখান থেকে তুমি যখন আই বের করবা ফাইনালি সেটাকে মিলিমিটার পার আওয়ারে এক্সপ্রেস করবা। তাহলে 47.4 ডিভাইডেড বাই 27.4 টাইমস 60 কত আসে? 103.8। ওকে, দ্যাটস মিলিমিটার পার আওয়ার। আই পেয়ে গেলা। কিউপির ফর্মুলা কি ছিল? CIA। এবং এখানে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু জানো তুমি, কোফিশিয়েন্ট কত দেওয়া? 0.3। আইটা তুমি পেয়ে গেলা, এন্ড এরিয়াও জানো 0.85। কত আসে? 26.47. হুম 26.47. তোমরা কিছু একটা এখানে ভুল করছো। আচ্ছা ম্যাম, একটু এখানে দেখো মিলিমিটারে তোমার আইটা তুমি রিপ্রেজেন্ট করছো জি ম্যাডাম, মিলিমিটারে। এটাই এসেছে। 3.6 এ ভাগ করি। ওকে, 7.35 এ আসে। সো মিটার কিউব পার সেকেন্ডে তোমার রিপ্রেজেন্ট করার জন্য ওই 3.6 আর ওই উপরে হলো গিয়ে 1000 দিয়ে। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে? ভেরি ম্যাডাম ইজি। আই বের করার ব্যাপারটা একটু বুঝুন। আচ্ছা, আইটা হলো ইন্টেন্সিটি। ঠিক আছে, আইটা তোমার ডাইরেক্টলি আমরা বের করতে পারবো না ইন্টেন্সিটি। আই বের করার জন্য আমার কার্পিজ ফর্মুলাটা ইউজ করতে হবে। কার্পিজ ফর্মুলাটা কি ছিল? টিসি, টাইম অফ কনসেন্ট্রেশন। আমি কেন কার্পিজ ফর্মুলা ইউজ করবো বলো তো? কিউপি বের করার জন্য। হাউ ইজ কিউপি রিলেটেড টু টিসি? কে কোয়েশ্চেন করলা? রোল নাম্বার 132। 132। কেউ বলতে পারবা? দ্য হিন্ট ইজ ইন দিস গ্রাফ। ম্যাডাম টিসি থেকে কিউপি পাবো ওই। কেন কিউপি বের করার জন্য? কিউপিটা কি? পিক ডিসচার্জ, রাইট? যেটার ইকুয়েশন হলো CIA। ওই আইটা বের করার জন্যই আমার তো টিসিটা দরকার, কার্পিজ ফর্মুলাটা দরকার, কার্পিজ ইকুয়েশন। কেন আমি কিউপির সাথে টিসিটা রিলেট করছি? ম্যাম এটা টিসি ম্যাডাম টাইমে কিউপি পাই। এক্স্যাক্টলি, মানে পিক ডিসচার্জ যেই মুহূর্তে হয় সেই মুহূর্তে সেই টাইমটাই হলো কি টিসি, টাইম অফ কনসেন্ট্রেশন। এই টাইম অফ কনসেন্ট্রেশনটাই আমাদের মানে কি, স্টর্ম ইভেন্টটা যখন শুরু হয় জিরো, ডিসচার্জ জিরো থাকে, টাইমও জিরো থাকে, আস্তে আস্তে পিকে যায়। ওই পিক, ওই টাইমটাকে তো আমরা বলতেছি টাইম অফ কনসেন্ট্রেশন। তার মানে ফার্দেস্ট পয়েন্ট থেকে, ওই ক্যাচমেন্টের ফার্দেস্ট পয়েন্ট থেকে তোমার রেইন ওয়াটারটা আউটলেটে চলে আসতেছে, দ্যাট ইজ টিসি। এবং টিসি ইজ এক্সপ্রেসড বাই কার্পিচ ইকুয়েশন 132। এই ইকুয়েশনটা দেখো, এই টিসি 0.01947 L to the power 0.77 times S to the power minus 0.385। L আর S কি এখানে বলো তো? 132 ম্যাডাম ওই লেন্থ, মানে ম্যাক্সিমাম যে লেন্থ ফার্থেস্ট পয়েন্ট থেকে আউটলেট যে লেন্থটা, রাইট, আর S হলো লিনিয়ার এস স্লোপ। এভারেজ স্লোপ। এই দুইটাই দিয়ে দেওয়া আছে। এই দুইটাই দিয়ে দেওয়ার ফলে তুমি টিসিটা ইজিলি বের করে ফেলতে পারবা। ইট কামস অ্যারাউন্ড 27.4 মিনিট। এখন এই টেবিলে তোমার ডিউরেশন, মানে 5 মিনিট পরে কতটুকু রেইনফল পাওয়া গেছে? 17 মিলিমিটার। 10 মিনিট পরে 26 মিলিমিটার রেইনফল। 20 মিনিট পরে 40 মিলিমিটার। 30 মিনিট পরে 50 মিলিমিটার। এইরকম রেইনফল হয়েছে, কেউ একজন মেপেছে, এই টেবিলটা তোমাকে দিয়ে দিয়েছে। সো তোমার টিসিটা কত? 27.4 মিলিমিটার, রাইট? জি ম্যাডাম, জি ম্যাডাম। হলো 27.4 মিনিট।
রাইট? এখানে তো ডাইরেক্টলি 27.4 মিনিটে কত ডেপথ অফ রেইনফল এটা ডিরেক্টলি এখানে দিয়ে দেওয়া আছে। না ম্যাডাম। তো এর জন্য তোমার কি করতে হবে, ইন্টারপোলেট করতে হবে। ঠিক আছে, সো টিসি যাই পাবা ওটা ডিরেক্টলি না দেওয়া থাকলে ইন্টারপোলেট করে রেইনফল ডেপথটা বের করে ফেলতে হবে। ঠিক আছে, সো এটা ইন্টারপোলেট করে তোমার আসতেছে হলো 27.4 মিলিমিটার। ওকে, জি ম্যাডাম। ইন্টারপোলেট তো করতে পারবা। জি 47.4 মিলিমিটার আসলে ওটাকে তুমি এই যে সিআইএ, কিউপি ইকুয়ালস টু সিআইএ ফর্মুলাতে বসাবা এবং ফাইনালি তোমার এক্সপ্রেস করতে হবে মিটার কিউব পার সেকেন্ডে। ঠিক আছে, সো তোমার একটা ইউনিট আছে মিনিটে, একটা ইউনিট আছে মিলিমিটার পার আওয়ারে, ওগুলো সব ইউনিফর্ম করে মিটার কিউব পার সেকেন্ডে তোমার কি করতে হবে, কিউমেক, মিটার কিউব পার সেকেন্ডকে আমরা কিউসেক বলি। ঠিক আছে, সো এই কিউমেক বা কিউসেক যেটাই বলো সেটা এই মিটার কিউব পার সেকেন্ডে আনার জন্য যা করতে হবে ওই করতে হবে ডিভাইডেড বাই 3.6 করে তোমার 7.35। এখন বুঝতে পেরেছো? জি ম্যাডাম, থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে তোমরা লিভ করতে পারো। আমি দেখি, আমি চ্যাট বক্সটা চেক করে আল meeting, but তোমরা, you, anybody is free to leave.